বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড়ের মধ্যেই যে জল্পনা জোড়ালো হচ্ছে, এবার কি তাহলে বাংলার পালা? কারণ কলকাতা সহ জেলায় শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং। গতকাল দেখুন মিঠুন চক্রবর্তী তিনি কি বলেছিলেন, যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন রাজ্যকে মানতেই হবে। আর আজ শুভেন্দু অধিকারী তিনি বাংলা নিয়ে হুঙ্কার দিয়েছেন। কি বলেছেন আপনাদের সামনে রাখবো, তবে এরই মধ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছকভাঙা ছটায় এরই পাশাপাশি আলোচনায় থাকবে ডেঙ্গি, কারণ ডেঙ্গির প্রকোপ ফের বাড়ছে। আলোচনা শুরু করব, তবে তার আগে বিষয় রাখবো আপনাদের সামনে। ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের এনজিওর রিপোর্ট তুলে ধরে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ পড়বে কোটিরও বেশি অনুপ্রবেশকারী, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বাংলা নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন। অগাস্টে কি বাংলায় ভোটার তালিকায় সংশোধন হতে চলেছে? কারণ যেরকম বলছিলাম, বিএলওদের ট্রেনিং শুরু হয়েছে। বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। তিন জনের কাছে এনআরসি নোটিশ দিয়েছে। ফের বাংলার শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক। কালিয়াচকের বাসিন্দার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অর্থাৎ সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ডেঙ্গু, বর্ষায় বাড়ছে ডেঙ্গির দাপট। এক মাসে রাজ্যে আক্রান্ত প্রায় 1000, এবং সেখানে কিন্তু উদ্বেগটাও যথেষ্ট বাড়ছে। ডেঙ্গির প্রকোপ নিয়ে অবশ্যই আলোচনা করব, তবে শুরুতে যে বিষয় আপনাদের সামনে রাখতে হচ্ছে, যেরকম বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও সরব হয়েছেন। কি নিয়ে? সেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ করছেন তিনি। একেবারে নিউ ইয়র্কের এনজিওর যে রিপোর্ট রেখেছি সেটা আপনাদের সামনে, সেই রিপোর্ট তুলে ধরে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের এনজিও হিউম্যান রাইটস ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা ও বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আমরা যা বলছি, এনজিওর রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলি পরিকল্পিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এসব করছে। এটা লজ্জার। বিজেপিকে আক্রমণ করে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর আগে ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে বাংলা নিয়ে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলছেন, যে বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায়, তাহলে বাংলায় 1,25,00,000 অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। শুনুন। মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই, খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। ঠিক যখন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হচ্ছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী একেবারে বাংলা নিয়ে হুঙ্কার দিলেন। বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায়, তাহলে বাংলায় 1,25,00,000 অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আমি এখান থেকে অবশ্যই আলোচনায় আসবো। আমাদের সঙ্গে মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন। মণিশঙ্কর, একটা বিষয় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকাল আমরা মিঠুন চক্রবর্তীর বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছেন রাজ্যকে এটা মানতেই হবে। আর একেবারে সংখ্যা তুলে দিলেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমাদের মানে এমনভাবে সারা ভারতবর্ষের চিত্রটা দেখছি, আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ একটা দেশ, বিহার একটা দেশ, উড়িষ্যা একটা দেশ, মানে এক একটা রাজ্য এক একটা দেশ। আমি বলছি আমি বাঙালি, আমি এই ভারতবর্ষের নাগরিক, আমার বিচরণ ক্ষেত্রটা সারা ভারতবর্ষে হবে। এই যে পরিযায়ী নিয়ে বলে, এটা তো আমার আপত্তি আছে। আমি অন্য জায়গায় পরিযায়ী কেন? আমি যে দিল্লিতে কাজ করতে পারি না, আমি তো ভারতবর্ষের নাগরিক। এইবার কথাটা হচ্ছে, যারা এখানে
হিন্দু হিন্দু করে লাফাচ্ছে বিজেপি নামক মানে যে দলটি, তারা বলতে চাইছে যে বাংলাদেশের থেকে যারা বাঙালি আছে তারাও বাংলায় কথা বলে। আমি এখানে একটু আপনাকে থামিয়ে একটা কথা বলতে চাইবো। শুভেন্দু অধিকারী তিনি এটাও কিন্তু স্পষ্ট করে বলেছেন, যেরকম হিন্দুদের কথা বলেছেন সেরকম ভারতীয় মুসলমানদের কথা বলেছেন, যে তাদের কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, কারণ নাম বাদ যাবে না। আমি সেইটা ইন্টারপ্রিট করতে চাইছি। আমি বলছি যে এটা তো বলছে যে বাংলাদেশের লোকরা বাংলায় কথা বলে, আবার পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বাঙালিরাও বাংলায় কথা বলে। তাহলে যখন অন্য রাজ্যে গিয়ে যাকে আটক করছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোক বাংলায় কথা বলে এইভাবে আটক করছে না, বাংলাদেশের লোকও বাংলাদেশে কথা বলে সেইভাবে বাংলাদেশের লোককে আটক করছে। বেশ ভালো কথা। যখন এই দিল্লিতে আটক করে যখন নিয়ে যাওয়া হলো সীমান্তে, দু দেশের মধ্যে যখন যারা অথরিটি ছিল তারা যখন ডিসকাস করে আবার ফেরত নিয়ে আসা এলো, তখন ভারতবর্ষ স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার যে না এইটা তারা ভারতেরই লোক। তাহলে সেটা ভুল করেছিল, তাহলে সেটা অন্যায় স্বীকার করা দরকার। আর এইটা যদি করে থাকে তাহলে বাঙালি হিসেবে আমি তৃণমূলের সমর্থক বা কংগ্রেসের বা বিজেপির যেই হোক না কেন, প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যেগুলো ঢুকছে বাংলাদেশ থেকে সেটা নিয়ে তো আপত্তি আছে। ভুয়ো ভোটার, মৃত ভোটার বাদ যাবে, একদম এক কথায় সেগুলো যে প্রতিবাদ করবে সেই নিয়ে আপত্তি আছে। কিন্তু বিজেপি যে দলটি, সেটি যখনই একটা বাঙালিকে পুশব্যাক করার চেষ্টা করছে, পরবর্তীকালে প্রমাণিত হয়ে যাচ্ছে যে ভারতীয়, অথচ তাকে ইচ্ছে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সে পশ্চিমবঙ্গের আদিবাসী বলে। যেটা বললেন ভুয়ো ভোটার, মৃত ভোটার বাদ যাবে, একদম ঠিক কথা, বাদ যাবে। আমি এটা নিয়ে আবার আপনার কাছে আসবো, তার আগে সজলদা আপনার কাছে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হচ্ছেন, তিনি একটা কথা স্পষ্ট করে বলছেন যে বিজেপি পরিকল্পিতভাবে এটা ঘটাচ্ছে এবং পুরোটাই ভোট ব্যাংকের খেলা। আর উনি বছর 10 আগে ঠিক এই কথাটাই বলেছিলেন। মানে আজকে যদি শুভেন্দুবাবু বলে থাকেন 1 কোটি, সেটা 1,25,00,000 যদি বলে থাকেন মমতা ব্যানার্জির কথাকে ফলো করেই। কারণ 2005 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বসবাস করে, তাহলে সেটা স্বাভাবিকভাবে আজকে 1,25,00,000 হতে পারে। আমার কথা হচ্ছে যে দেখুন, আপনারা যেটা বলছেন বা মনিদা যেটা বললেন, দু একটি ক্ষেত্রে হয়েছে। ফিরিয়েছে কে? ফিরিয়েছে এই ভারতবর্ষের সরকার। ফিরিয়ে নেওয়া মানেই এই ফিরিয়ে নেওয়ার মধ্যেই তাদের ভুল স্বীকার আছে। ব্যাপারটা হচ্ছে চাল আর কাঁকড়কে আপনারা 2 লক্ষ মানুষের মধ্যে আলাদা, এই 22 লাখ মানুষের মধ্যে আলাদা করতে পারলেন, 26,000-এর মধ্যে আলাদা করতে পারলেন না। এখানে চাল আর কাঁকড় বাঁচতে গিয়ে দুটো একটা গন্ডগোল থাকছে, তারা সেটা বুঝতে পারছে এবং তাকে পরবর্তীকালে ফিরিয়ে আনা হচ্ছে। এই ফিরিয়ে আনার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, এই পুশব্যাকের মধ্যে নিশ্চয়ই ত্রুটি আছে, কিন্তু এর মধ্যে কোনো রাজনীতি দেখি না। আবারও পরিষ্কার করে বলতে চাই যে 3 জনের কাছে নোটিশ এসছে 10 কোটি মানুষের মধ্যে, আর তাকে এত ফলাও করে তার বিজ্ঞাপন চলছে, মনে হচ্ছে যেন সমস্ত মানুষের ঘরে ঘরে, এবার মনিদা থেকে শুরু করে সুমনদা সবার বাড়িতে এইবার এনআরসির নোটিশ যাবে। মমতা ব্যানার্জি যা বলেছেন তার সেটা হচ্ছে 99% মিথ্যে, 1% ওনার কথা সত্যি। আপনারা গত 2 দিন ধরে আপনারা দেখিয়েছেন কিনা সবটা আমি জানি না, একটা তো জানি, পার্থ রায় বর্মন না কি হবে বোধহয়, উত্তরবঙ্গের তিনি প্রাক্তন সাংসদ, তিনি দেখালেন বাঙালি নির্যাতন হচ্ছে, তারপর তিনি সেটা তুলে নিলেন এবং পরে প্রমাণিত হলো, শেষ করে নি, পরে প্রমাণিত হলো এটা মিথ্যে। গতকাল মহারাষ্ট্রে একজন খুন হয়েছে বলে অভিযোগ এলো, তারপর দেখা গেল খুনিকে তার বউ, তার আগে বাঙালিকে মারা হচ্ছে, হ্যাঁ বাংলা বললেই মারছে। আমি পার্সেন্টেজটা যেরকমই হোক না কেন, তো অনেকদিন পরে সজল ঘোষের মুখ থেকে শুনলাম যে 1% হলে মমতা ব্যানার্জি সত্যি কথা বলে। কিন্তু আমার কথা হচ্ছে, যখন মনে হচ্ছে যে এত কোটি মানুষের মধ্যে কয়েকজনের পুশব্যাকের নীতিটা ভুল হয়েছে, সেটা যেমন বলছেন, তাহলে এত কোটি মানুষের মধ্যে 5-6 জনকে এনআরসির নোটিশটা ধরানোর কি দরকার? যদি মনে হয় যে এখানে কোটি কোটি লোক নেই, তাহলে তাদেরকে ধরানোর দরকার। শুনুন না, মুশকিল হচ্ছে এনআরসির নোটিশটা মমতা ব্যানার্জির কাছে আগে পৌঁছেছে, যার এনআরসি হয়েছে তিনি পরে পেয়েছেন নোটিশটা, এবং সেটা অসমীয়া ভাষায় লেখা। এখন এই নোটিশটা নবান্ন থেকে কিনা 150 কোটি দেশে 5-6 জনের কাছে এনআরসি নোটিশ পাঠানোটার কি দরকার? সেটা থাকলো কি না থাকলো তাতেও জানি না, তাতে তো কিছু এসে গেল না, থেকে কেউ লিখে দিচ্ছে কিনা সেটাও জানা যাচ্ছে না। সেটা তাহলে বলুন হবে, প্রমাণিত হবে। তাহলে সজল ঘোষ বলছে এনআরসি নোটিশ নবান্ন থেকে লিখছে। 26,000-এর মধ্যে আপনারা বার করতে পারলেন না। এই বাংলা বনাম বাংলাদেশে এই বিষয়টা সামনে এসেছে, আমি অবশ্যই সুমনদার কাছে যাব, তার রিয়াকশন নেব। তবে এই যে জল্পনা যে বাংলাতেও কি এবার এই ভোটার তালিকার বিশেষ সংশোধন হতে চলেছে, কারণ এর মধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, নদিয়া, 2 চব্বিশ পরগনার বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নজরুল মঞ্চে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, 5টি জেলার 108 বিধানসভা এলাকার আধিকারিকদের এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
কলকাতার 11, হাওড়ার 16, নদিয়ার 17 বিধানসভা আসনের প্রশিক্ষণ, উত্তর 24 পরগনার 33, দক্ষিণ 24 পরগনার 31 আসনেরও প্রশিক্ষণ। 5 জেলা মিলিয়ে মোট 972 জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ শুরু হয়েছে। এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাচুটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে, ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে, ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ জন্য যোগ হবে। যদি জিও বেরোবে তো আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। বিহারে সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি যে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে। বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না। আর এখানে একটু বলে রাখতে চাইবো যে পশ্চিমবঙ্গের শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল 2002 সালে। সেবার ভোটার লিস্টে 4,86,00,000 নাম ছিল, কিন্তু সংশোধনের পরে ভোটার সংখ্যা হয় 4,58,00,000, অর্থাৎ 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। আমি এখান থেকে সুমনদার কাছে যাব। সুমনদা, এই যদি ভোটার তালিকার বিশেষ সংশোধন বাংলাতে হয়, তাহলে তো এই যে আপনারা বারবার অভিযোগ করেছেন ভুতুরে ভোটারে ছেয়ে গেছে, ভুয়ো ভোটারে ছেয়ে গেছে, এগুলো থেকে তো বেরিয়ে আসা সম্ভব হবে। এগুলো তো তাহলে মানে ভোটার যে তালিকা সেখানে তো স্বচ্ছ বজায় থাকবে, সেরকমই তো বিজেপি বলছে, কমিশন সেটাই চাইছে না। সেরকম বিজেপি বলছে, সেটা তো আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম। 1 কোটি, প্রায় 1.5 কোটির ওপরে ভোটারকে শেষ মুহূর্তে ওরা বাদ দিয়েছিল, এবং কি প্রক্রিয়ায় বাদ দিয়েছিল সেটা ভারতবর্ষের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। দেখুন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, ভুতুরে ভোটার থাকবে না, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়রা এসে ভোট দেবে না, আমার মৃত মা বাবা এসে ভোট দেবে না। একজন বঙ্গের নিবাসী হিসাবে, ভারতবর্ষের একজন ভোটার হিসাবে আমি সেটাও চাই। কিন্তু সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো, যেগুলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, সেগুলোকে ভারতীয় জনতা পার্টি 2014 সালের পরে ক্ষমতায় এসে যেভাবে নিজের রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তার আমরা তীব্র বিরোধিতা করব। দেখুন, বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন, বাংলা ভাষা বললে তাদের ওপরে আক্রমণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেটাকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এর অন্তর্নিহিত একটা কারণ আছে, কারণ বাংলার সঙ্গে, বাংলা ভাষার সঙ্গে বাংলাদেশকে জুড়ে দেওয়া খুব সহজ, বাংলাদেশের সঙ্গে ইসলাম ধর্মকে জুড়ে দেওয়া খুব সহজ। এই বাংলা, বাংলাদেশ, ইসলাম ধর্ম, এই 3টে জিনিস যদি এক করে দেওয়া যায়, তাহলে ভারতীয় জনতা পার্টি যেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে, এবং তা আরএসএসের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যে পুরস্কারটা দেওয়ার চেষ্টা করছে, তা পরিপূর্ণ হয়ে যাবে। এখানে বিজেপি আর তৃণমূল, বিজেপি আর তৃণমূল এই মক ফাইট বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখে যাচ্ছে। আমি সুমনদাকে দুটো প্রশ্ন করতে চাই। এক প্রশ্ন হচ্ছে যে এই শুদ্ধিকরণটা ওনার কাছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে শুদ্ধিকরণটা হবে কি করে, গঙ্গা জল ছিটিয়ে? আর আমি আপনার কাছে জানতে চাই, আপনারা বলছেন, আমি দেখুন মহারাষ্ট্রের কথা জানি না, কিন্তু ওপারের নুরুলরা এপারে নারায়ণ হয়ে যাচ্ছে, এটা তো ঠিক। ওপারের নুরুলরা এপারের নারায়ণ হচ্ছে। নিউ ইয়র্কের এনজিও মমতা ব্যানার্জিকে বলেছে যে সব হচ্ছে ফেক, ওখানে অত্যাচার চলছে, পুরোটাই জর্জিয়া ইউনিভার্সিটি কেস। আমি তার মধ্যে যাচ্ছি না। আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আপনারা কি চান? আপনারা মানুষকে বলুন, আপনারা টিভিতে বলুন যে আপনারা কিভাবে একদম ঠিক সজলদা যে কথা বলছেন, বাংলাদেশের নুরুল ইসলাম এবারে
মানে নারায়ণ হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের অঙ্কিতা এখানে ঢুকে চুমকি শিকদার হয়ে যাচ্ছেন। সেটাও চাই, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এটাও ঘটনা মহারাষ্ট্রে একদম আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাব। প্রদীপ বাবু, স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো উঠে আসছে এই যে ভুয়ো ভোটার তালিকা, ভুতুরে ভোটার, এগুলো তো সবটাই ঠিক হয়ে যাবে যদি এই মানে ভোটের তালিকার সংশোধন হয়, তাহলে আপত্তিটা কোথায় থাকছে? না, আপত্তিটা দেখুন, এখানে আপত্তিটা হচ্ছে যে রাজনৈতিক ইস্যু নিয়ে ভোটে যখন রাজনৈতিক দলগুলো যাবে, রাজনৈতিক ইস্যুটা কি? এটা একটা প্রশাসনিক ইস্যু। ভোটার তালিকা সংশোধন প্রশাসনিক ইস্যু। সাংবিধানিকভাবে স্বীকৃত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সে ভোটার তালিকা সংশোধন করার একটা প্রক্রিয়া করতেই পারে। এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসে বিরোধী দলগুলোর মধ্যে ভোটার তালিকা নিয়ে তিনিই প্রথম এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন। সেটা তো আমার মনে হয় যে ইলেকশন কমিশন নড়ে চড়ে বসে এখন যদি এই নিবিড় সংশোধন করে, নিবিড় সংশোধন করলে আমাদের একটাই, এবং এখানে বুথ লেভেল যখন আধিকারিকরা যাবে তাদের সঙ্গে বিহার মডেলকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু সর্বদলের প্রতিনিধিরা, কর্মীরা, তারাও কিন্তু তাদের সঙ্গে যাবে যখন বুথে বাড়িতে বাড়িতে যাওয়া হবে। তো ফলে এটা এমন নয় যে ইলেকশন কমিশন কোনো একটা রাজনৈতিক দলকে দিয়ে সে একেবারে তাদের মতো করে ভোটার বাছাই করলো বা ঠিক করলো। কিন্তু এই সংশোধন প্রক্রিয়ায় বৈধ ভোটার, বৈধ যাদের কাছে কাগজপত্র আছে, যদি প্রথম লেভেলে তারা কাগজপত্র দিতে না পারে তাদেরকে নিয়ে কিন্তু আবারও বসা হবে, তাদের কাছে মহকুমা শাসকের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ফলে এখানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। এখানে যারা পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল আছে তারা আজকে বলছেন যে 1,25,00,000 মানুষ বাদ চলে যাবেন। তাহলে আগে কি তাকে এটা নিশ্চিত করতে হবে যে 60 লক্ষ মানুষ যারা বিহারে বাদ গেছে তারা প্রত্যেকে অনুপ্রবেশকারী কিনা? সেটা কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা জানিয়েছে যে 60 লক্ষ অনুপ্রবেশকারী বাদ গেছে? তাহলে 1,25,00,000 যে এখানে অনুপ্রবেশকারী, এগুলো আগে তো সংশোধন প্রক্রিয়া হবে তবে জানা যাবে। এবং এই বাদ চলে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে? রাজনৈতিক ইস্যুটা কি? প্রশাসনিক ইস্যুতে কারা বাদ যাচ্ছে না যাচ্ছে তার উপরে নির্ভর করে রাজনৈতিক ফায়দা তোলার এই চেষ্টা রাজনৈতিক দলেরা করছে। আজকে 2023-এ আপনাদের এবিপি রাজনৈতিক দলেরা করছে না, রাজনৈতিক দলেরা করছে। আপনারা কিভাবে করছেন? আপনি ইলেকশন কমিশনের উপরে ইলেকশন কমিশন করতে পারেন একটা প্রশাসনিক ইস্যু, একটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যুটা কি সেটা বুঝতে চাইছেন, সেটা তো রয়েছে, কারণ রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে পৌঁছেছে। কিন্তু সাধারণ যে প্রশ্ন, যদি এটা হয় বিহারের মতো বাংলাতেও, তাহলে আপত্তিটা কোথায়? দেখুন, উত্তম কুমার ব্রজবাসীর কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, অঞ্জলি শীল, আর এবার হলেন নিশিকান্ত দাস। 30 বছর পরে বাংলাদেশে আতঙ্ক ফিরল কোচবিহারের মাথা ভাঙায়। 30 বছর আগে গুয়াহাটিতে হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিশ, অর্থাৎ 30 বছর আগে তিনি সেখানে কাজ করতে গিয়েছিলেন, আর এবার নোটিশ পাঠানো হলো। সজল দা, মানে এখান থেকেই তো তৃণমূল যেটা প্রশ্ন করতে চাইছে, এতদিন পর কেন নোটিশটা পাঠানো হলো? পুরোটাই বিজেপির পরিকল্পিত, বিজেপির চক্রান্ত। আর আমরা জানি আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাষা আন্দোলনও শুরু হচ্ছে। হ্যাঁ, বিরাট ভাষা আন্দোলন উনি কাল থেকে করবেন। আগে আমি তো অনুরোধ করব যে উনি যেন ওনার মুখের ভাষা টাষাগুলো ঠিক রাখেন। যেভাবে বলেন যে আমি শালা, চুলটা হিন্দিতে শুনবেন, তার মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তিগত না, উনি বলেছেন ব্যক্তিগত আক্রমণ করতে। ওনার কথাটা রিপিট করছি আমি, সেটাই বলছি যে আগে মুখের ভাষাটা ঠিক করুন, তারপর বাংলা ভাষা নিজের প্যাডের উপরে উর্দুতে লেখেন। একটু শব্দ চয়নের দিকে আমাদের নজর থাকলে ভালো হয়। এমন কোন শব্দ আমরা ব্যবহার করব না যেটা মুখ্যমন্ত্রীর শব্দ। আমরা সেটা করব না। আমি সেটাও করিনি, কিন্তু মুখ্যমন্ত্রীর শব্দটা আপনারাই দেখিয়েছেন। আমার যেটা বলার বক্তব্য, মুখ্যমন্ত্রী যেটা শব্দ করেন সেটা হচ্ছে সুশব্দ, আমি যেটা করি সেটা হচ্ছে মানে নিঃশব্দ। আমি ওর মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে ওনার প্যাডেও উর্দু, ইংরেজি, হিন্দি, বাংলা 4টে ভাষা আছে। আমার মনে হয় সেগুলো মোছা উচিত। এবং প্রথম এই ভাষা আন্দোলন করতে গেলে প্রথম যেটা করা উচিত, যে রাজেশ এবং তাপসকে উনি গুলি করিয়ে মারিয়েছিলেন, যারা এই রাজ্যের একমাত্র ভাষা শহীদ, যারা বাংলা টিচার চেয়েছিল, সরকার তাদের উর্দু শিক্ষক দিয়েছিল, তারা মানতে চাইনি বলে গুলি করে মেরেছিল। আমি বলছি যে আমি একটা দল, সেই দলটা মানে আমি বিজেপি একটা দল, সেই দলটা আসতে চাইছে, সেই দলটা আরএসএস এর প্রতি ভাবাপন্ন। তাহলে আমরা কি চাইছি? সেই দলটা একটা ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করতে, যাতে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। সেই গণতন্ত্র প্রতিষ্ঠাতে কি করতে হয়? প্রত্যেকটি নাগরিক যাতে
আমাদের কথাই প্লিজ হয় এবং প্রত্যেকটি নাগরিককে সম্মান দিই, সেই জন্য তাই পারবো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সেই জায়গাতে আপনি তৃণমূলকে তার সেই লাইনটাই টানতে হচ্ছে যে প্রশাসনিক ইস্যু এবং রাজনৈতিক ইস্যু কোনটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমরা সাধারণ মানুষরা কি করে বুঝবো? এটা সত্যি একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, বিশেষজ্ঞরা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, চলতি মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 1000। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোর কদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দপ্তর, তবে উদ্বিগ্ন চিকিৎসকরা। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ব্যঙ্গ কবিতার এই পংক্তি এই বঙ্গদেশে যেন আজও প্রাসঙ্গিক। সেই ট্র্যাডিশন যেন এখনো চলছে। উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় 1000 জন। জুনের মাঝামাঝি মোট আক্রান্তের সংখ্যা ছিল 1500। জুলাই মাসে তা বেড়ে হয়েছে 2500। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 16টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সেই তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, সেখানে আক্রান্ত হয়েছেন 367 জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর 24 পরগনায় আক্রান্ত 356, হুগলিতে 265। অন্যদিকে হাওড়ায় 241 জন ও মালদায় 233 জন আক্রান্ত হয়েছেন। ষষ্ঠ স্থানে থাকা কলকাতায় আক্রান্তের সংখ্যা 176, বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা 162 এবং দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত 110। ডেঙ্গু আগে সামাজিক ডিজিজ, এইটাই তো ডেঙ্গু আক্রান্ত হওয়ার সময়। বিক্ষিপ্ত বৃষ্টি, যেখানে সেখানে জল জমা, অপরিচ্ছন্ন পরিবেশ, তাই গত কয়েক মাসে ডেঙ্গু যে বাড়ছে এটা স্বাভাবিক। আমরা যে কাজগুলো করতে পারি, ইতস্তত যেখানে সেখানে জল এক ফোঁটাও জমিয়ে রাখবো না। যে জ্বর একদিনের মধ্যে যদি না কমে, তাহলে কিন্তু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ মেনেই ওষুধ খাওয়া উচিত। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে 2022 সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭,২৭১ জন। 2023 সালে রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় 12 বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় 1,07,000 জন। তার পরের বছর আক্রান্ত হন 31,100 জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই ডেঙ্গির যে প্রকোপ বাড়ছে তা নিয়ে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। স্বাস্থ্য দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই এবছর ডেঙ্গির প্রকোপ আরও বাড়তে পারে। গত বছর যেমন ছিল, গত বছর অনেকটা বেশি ছিল না, তার আগের বছর বেশি ছিল। এবছর বর্ষা অনেক আগে এসছে, ডেঙ্গি তার বৈশিষ্ট্য পাল্টেছে। এই যে মশা, ডেঙ্গির যে বাহক মশা, সেইটা যে সময় কামড়ায় সেই সময়টাও তারা পরিবর্তন করছে। এমনকি তারা যে পরিষ্কার জলে থাকতো, এখন দেখা যাচ্ছে গবেষণায় তারা নোংরা জমা জলেও তারা থাকছে। এছাড়া আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই নিয়ে আমরা ডক্টর জয়দেব রায়ের সঙ্গে কথা বলবো। এবছর ডেঙ্গির প্রকোপ কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এপিডেমিওলজি আপনারা কি বলছে? আমরা দেখেছি এক বছর ডেঙ্গু যদি খুব বেশি পরিমাণে ডেঙ্গি হতে থাকে, পরবর্তীকালে ডেঙ্গুর প্রকোপটা কিন্তু কমে যায়। আগের বছর আমরা যেটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ডেঙ্গু অত সিভিয়ার কিন্তু আগের বছর হয়নি। তার আগের বছর হয়েছিল, আগের বছরের চেয়ে বেশি, কিন্তু খুব মডারেট ছিল। তাহলে আমরা যে হিস্ট্রি দেখেছি তার থেকে মনে হয় এবছর কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়ার খুব চান্স আছে। দ্বিতীয়ত, এবছর কিন্তু বর্ষা অনেক আগে এসে গেছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু ডেঙ্গুর বাড়ার একটা বিরাট কারণ। আর যেটা বললেন সেটা হচ্ছে ডেঙ্গুর প্রকৃতি চেঞ্জ হইতে, সেটা অতি অবশ্যই। আমরা আগে বলতাম পরিষ্কার জলে ছাড়া ডেঙ্গির মশা অত জন্মায় না, এখন কিন্তু নোংরা জলেও ডেঙ্গির মশা জন্মাচ্ছে। আরেকটা জিনিস আমরা যেটা বলতাম, একটা বাচ্চা সর্দি কাশি এসছে, তার সঙ্গে বাচ্চা খুব কাশছে, মানে সেখানে কিন্তু ডেঙ্গু হওয়ার চান্স নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাশি থাকলেও কিন্তু ডেঙ্গি পজিটিভ কেস আমরা পাচ্ছি। তার মানে এখন ভাইরাল ফিভার আর ডেঙ্গি অনেক সময় মিক্সড হয়ে আসছে। সুতরাং ডেঙ্গির ব্যাপারে আমাদের কিন্তু একটু অতিরিক্ত প্রিকশন নিতে হবে বলে আমার মনে হয়। বাড়তি প্রিকশন নিতে হবে এবং এবছর ডেঙ্গির প্রকোপ অনেকটাই বাড়তে পারে গত বছরের তুলনায়। কারণ এই যে এপিডেমিওলজি দেখা যাচ্ছে তাতে তেমনই সতর্কবার্তা চিকিৎসকরা দিচ্ছেন এবং পাশাপাশি ডেঙ্গি এবং তার বাহক মশা ইডিস ইজিপ্টাই তার বৈশিষ্ট্য চরিত্র সেগুলো পাল্টাচ্ছে।
একদম ছিলাম, অর্থাৎ বাড়তি সতর্কতা নিতে হবে যেরকম আমরা শুনছিলাম, এবং বিশেষজ্ঞরাও স্টুডিওতে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। প্রথমেই আমি চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর সৌগত ঘোষ রয়েছেন। ডক্টর ঘোষ, যেরকম আমাদের প্রতিনিধিও তুলে ধরছিলেন, এই যে মশার এই যে চরিত্রের বদল, মানে আমরা আগে জানতাম যে পরিষ্কার জলে ডেঙ্গির বিষয়টা থাকে, এবং এবার নোংরা জলেও ডেঙ্গির মশার তারা জন্মাচ্ছে, তাদের বংশ বিস্তার হচ্ছে। তাহলে এক্ষেত্রে এবছর তাহলে উদ্বেগটা অনেকটা বেশি। নিশ্চয়ই, এবছর তো সবে এখন জুলাই মাস শেষ, আগামী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আগামী 4 মাস আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলি হচ্ছে প্রকৃত ডেঙ্গু সিজন। যেহেতু এবছর নোংরা জলও পাওয়া যাচ্ছে, সুতরাং সব ধরনের জল, শুধুমাত্র যে বাড়িতে যে জমা জল সেটা নয়, আশপাশের যে বাড়ির চারপাশে আবর্জনা, ড্রেন ইত্যাদিগুলোতে নিয়মিত স্প্রে করতে হবে, এবং ব্যক্তিগত সচেতনতা, যেটা কিন্তু ডেঙ্গুর মশা আমরা জানি মূলত দিনের বেলা কামড়ায়, সুতরাং মশারি টাঙানোর ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং দিনের বেলা যারা ঘুমান, দিনের বেলা কিন্তু চেষ্টা করবেন মশারি টাঙিয়ে ঘুমোতে, এবং নানা রকম মশা নিরোধক কয়েল বা স্প্রে ইত্যাদিগুলো ঘন ঘন স্প্রে করবেন। এই ব্যক্তিগত সচেতনতার সাথে সাথে আমাদের পরিবেশগত সচেতনতা, যেমন ফুলের টব, কোনো ভাঙা কোনো বাসন অথবা টায়ার ইত্যাদি পড়ে থাকলে তার জলগুলো পাল্টাবেন। ছাদটা মাঝে মাঝে গিয়ে চেক করবেন, অনেক সময় ছাদের নর্দমা ইত্যাদিগুলো ব্লক হয়ে গিয়ে ছাদের জল জমা থাকে, এবং ডেঙ্গুর মশা কিন্তু খুব সামান্য কয়েক মিলিমিটার জলেও কিন্তু জন্মাতে পারে, যে এমন নয় যে খুব অনেকটা জল জমতে হবে। তো সুতরাং কোনো পাত্রের গায়ে যদি জল জমে থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ ডেঙ্গুর লার্ভা কিন্তু অল্প জলেও জন্মাতে পারে। এবং যারা আমাদের কর্পোরেশন বা পৌরসভা আছেন, এদেরও একটা দায়িত্ব থাকে যে নিয়মিত গিয়ে এই যে জমা জলগুলো যেখানে হচ্ছে এগুলোকে পরিষ্কার করা, এবং মশা নিরোধক তেল যেগুলো আছে এগুলো নিয়মিত ছড়ানো ইত্যাদি। তো আমাদের কিন্তু সচেতন, ব্যক্তিগত সচেতন এবং সমষ্টিগতভাবে সচেতন হতে হবে এই ডেঙ্গুর প্রতিরোধের ব্যাপারে। আমি এখান থেকে ডক্টর চন্দ্র আমার সঙ্গে রয়েছেন, ডক্টর বিপ্লব চন্দ্র। ডক্টর চন্দ্র, একটা বিষয় মানে যেটা সবথেকে চিন্তার এখন যেটা হচ্ছে, প্রচণ্ড ভাইরাল ফিভার হচ্ছে, এবং যেরকম আমাদের প্রতিনিধিও বলছিলেন যে কোথাও গিয়ে ওই ভাইরাল ফিভার এবং এই ডেঙ্গির নিয়ে জ্বর, এটা ডাক্তারদের কাছে এবং সেটা বেশি করে আসছে। সেক্ষেত্রেই যে বাড়তি সতর্কতা, বাড়তি সচেতনতা কি কি নিতে হবে? দেখুন, এখন 3টে অসুখে মানুষ জেরবার। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তাতে জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, প্রচণ্ড গা ব্যথা, এবং আমরা বেশ কিছু ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পাচ্ছি যাদের একটু বয়স বা ডায়াবেটিস আছে, তাদের লাঙে ভালো রকম ড্যামেজ হচ্ছে, এমনকি হসপিটালাইজ পর্যন্ত হতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ডেঙ্গু, থার্ড হচ্ছে ম্যালেরিয়া। ফলে 3টে অসুখই কিন্তু জ্বর, গা ব্যথা এই নিয়ে প্রেজেন্ট করে। পার্থক্য কিন্তু খুব গ্রস নয়, ফলে সূক্ষ্ম পার্থক্য। এই 3টে অসুখই কিন্তু, যেটা বলবো ডাক্তার হিসাবে, প্রতিরোধযোগ্য, অর্থাৎ প্রিভেন্টেবল। এখানে বিজ্ঞানের এত আবিষ্কার, মেডিকেল সায়েন্সের এত অ্যাডভান্সমেন্ট, তা সত্ত্বেও আজকের দিনে ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে মানুষ আক্রান্ত হবে, হসপিটালে ভর্তি হবে, তার শরীর নষ্ট হবে, লাইফ রিস্ক হবে। আমি এই গত সপ্তাহতেই পেয়েছি, মানিকতলাতে থাকেন ভদ্রমহিলা, ম্যালেরিয়া, জাস্ট ভাইভ্যাক্স ম্যালেরিয়া নিয়ে এলেন, মাল্টি অর্গান ফেলিওর। তাহলে ভাবুন, যেগুলো প্রতিরোধযোগ্য অসুখ, সেগুলো থেকে যদি মানুষকে আমরা সেভ না করতে পারি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াটা তো বড় কথা নয়। এটা কিন্তু একটা বিরাট মানে দুঃখের বিষয় এবং এটা ক্ষতির বিষয়। ফলে এই প্রিভেনশনের ব্যাপারটা কিন্তু, এই 3টে অসুখই কিন্তু প্রিভেন্টেবল, অথচ দেখবেন সতর্কতা বলে খুব বেশি ব্যবস্থা নেই, এবং ব্যক্তিগত স্তরে সতর্কতার ব্যাপারটা কিন্তু দিয়ে এই ধরনের যে মানে অসুখগুলো, যেগুলো কমিউনিকেবল ডিজিজ, সেগুলো কিন্তু আটকানো যায় না। যেমন ধরুন, আপনি যতই নিজে মশারি টাঙান বা যাই টাঙান না কেন, আপনি বাড়িতে যতই যা কিছু করুন না কেন, আপনাকে বাইরে বেরোতেই হবে, আপনাকে দোকানে থাকতে হবে, অফিসে যেতে হবে বা স্কুলে কলেজে যেতে হবে। তাহলে যে কোনো সময় ডেঙ্গুর মশা কামড়াতে পারে, তাহলে আপনি কি করে নিজেকে প্রতিরোধ করবেন? ম্যালেরিয়া মশাও তাই। এবং এই যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এই যে মিনিমাম যে গভর্নমেন্ট লেভেলে যে একটা সতর্কতামূলক যে ব্যবস্থা নেওয়া, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, মাস্ক অ্যাভেলেবেল করা, এবং এটা নিয়ে মানুষকে অবগত করা। এটা চন্দ্র, সেই অ্যাওয়ারনেস যেটার কথা আপনি বলছেন, সেটা তৈরি হচ্ছে। অ্যাওয়ারনেস তৈরি করার দায়িত্ব শুধু কোনো ইন্ডিভিজুয়ালের নয়, যে কোনো একটা সভ্য দেশে বা রাজ্যে যে স্বাস্থ্য দপ্তর, যারা জাল স্যালাইন, জাল ওষুধ নিয়ে যারা জেরবার, তারা এই সতর্কতা কোথায় করবে? করছে না তো। এবং এই যে কেউ কেউ বলছে যে এবারে ডেঙ্গু নাকি কম হয়েছে, এটা একটা
মানে কৃতিত্ব দিচ্ছে সরকারকে, এটাও একটা ভাঁওতাবাজি কথাবার্তা। কারণ বর্ষা শুরু না হলে ডেঙ্গুটা আসবে কোথা থেকে? ফলে বর্ষা শুরু হয়েছে, এবারই কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা সত্য যে আগামী 2 মাসের মধ্যে হয়তো দেখা যাবে যে ডেঙ্গুর পিক নিতে শুরু করবে। অলরেডি এই জুলাই মাসে, যেটা গত জানুয়ারি মাস থেকে মাত্র 1,500 কেস হয়েছিল আপ টু জুলাই মাসে দেখুন 1,000 হয়ে গেল, মানে প্রায় 2,500-এর ওপর কেস হয়ে গেল। ফলে এখন থেকেই কিন্তু সতর্কতা যদি না নেওয়া যায়, ব্যক্তিগত স্তরে কিন্তু মানুষ যতই সতর্ক থাকুন, অবশ্যই ব্যক্তিগত স্তরে মানুষ সতর্ক থাকতে হবে। আপনি ঠিক যে কথা বলছেন যে এই যে সরকারের তরফ থেকে যে সচেতনতা, সে জায়গায় কোথাও একটা খামতি রয়ে গেছে। এর মধ্যেই একটা তথ্য সামনে আসছে যে রাজ্য কিন্তু কেন্দ্রের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করছে না। যে তথ্য সামনে এসেছে যে 2024 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গি তথ্য শেয়ার করেছিল কেন্দ্রের সঙ্গে। 2025 সালে এখনো পর্যন্ত কেন্দ্রকে কোনো তথ্যই দেয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তর। যে ছবি আপনাদের সামনে রেখেছি, এটা ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইট হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ। এই ওয়েবসাইটেই পশ্চিমবঙ্গ সম্পর্কে একদম ডিটেল লেখা রয়েছে, এবং সেখানেই রয়েছে যে 2024 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গি তথ্য শেয়ার করেছিল কেন্দ্রের সঙ্গে। অর্থাৎ শেষ যে তথ্য 2025-এর কোনো তথ্য কিন্তু রাজ্য কেন্দ্রের সঙ্গে শেয়ার করেনি। এখানেই তো সেই তথ্য গোপন, তথ্য লোকানোর কথা বলছে কেন্দ্র। মণিশঙ্কর দা, না, এটা যেটা বলছেন তথ্য গোপন, তথ্য লোকানো, সেটা তো একদমই ঠিক নয়। সেটা তো নিশ্চয়ই কি কারণে যায়নি বা তৈরি করে দেবে। কিন্তু আমার এখানে প্রশ্ন আসছে, আমার এখানে প্রশ্ন আসছে যে ডক্টর বণিক, একজন সিনিয়র ডক্টর, তিনি যেরকমভাবে বলছিলেন যে এটা স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে ডেঙ্গি। আবার একজন ডাক্তার আমার পাশে যিনি বসে আছেন, তিনি বললেন কৃতিত্ব নেওয়ার জন্য কোনো ডাক্তার বলছে। আমি বলছি যে আমরা তো একটা ডাক্তার সমাজ হিসেবে চিনি, আপনি হন বা বণিক হন বা আরও কে হোক, সব ডাক্তারকে তো আমরা ডাক্তার হিসেবে, ডাক্তার একটা তার একটা আইডেন্টিটি, তো সব মিলিয়ে একটা ডাক্তারের আইডেন্টিটি। তারা আলাদা আলাদা কথা বলবেন কেন? এই জায়গাটাতেই তো আমরা সাধারণ মানুষ কনফিউশন হয়ে যাচ্ছি। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝি না ডেঙ্গু কখন হয়, কীভাবে হয়, কী সতর্কীকরণ দরকার। কিন্তু আমরা সারা বছর ধরে দেখি, বিভিন্ন জায়গায় পোস্টারে দেখি যে রাজ্য সরকার থেকে ডেঙ্গি সতর্কীকরণের জন্য মাইকে অ্যানাউন্স হয়, পোস্টার দেয়, সেগুলো বয়। কিন্তু আপনাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে এরকম একটা কনফিউজ তৈরি করে দেওয়ার মতো নিজেদের মধ্যে কেন একটা একাত্ম ইউনিটি থাকবে না বলুন তো? যেটা আমি ডক্টর বিপ্লব চন্দ্রের কাছে যাব। বলছি যে এখানে কোনো ডাক্তারদের মধ্যে ডিসইউনিটির ব্যাপার না। মূল বিষয় শুনে নিন। মূল বিষয় হচ্ছে যে ডেঙ্গু যদি কেউ স্বাভাবিক বলে, তাহলে অবশ্যই সে ডাক্তার হোক বা উকিল হোক বা যেই হোক, মিনিস্টার হোক, শুনে নিন ওসব। আপনি একটা আসল প্রসঙ্গে আসুন। আসল প্রসঙ্গ হচ্ছে ডেঙ্গু একটা ডেঞ্জারাস ডিজিজ, এবং সেই ডিজিজ সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, প্রশাসন যদি সচেতন না থাকে, তাহলে মানুষ মরবে চোখের সামনে দেখবো আর বলবো প্রশাসন কিভাবে সচেতন করবে একটু বলুন তো আপনি। এবং গভর্নমেন্টের পোর্টালে দাঁড়ান একটা কমিউনিকেট দাঁড়ান একটা কমিউনিকেট আরে আপনি, আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনার সঙ্গে কথা হচ্ছে, তাহলে প্রশাসনের উচিত হচ্ছে সত্য গোপন না করে ট্রুথফুলি এই যে পরিসংখ্যান, সেটা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে দেওয়া উচিত ছিল। এটা না দিলে ক্ষতিটা কোথায়? ক্ষতিটা দুদিক থেকে। মানুষ সত্য জানতে পারবে না। 2 নম্বর হচ্ছে ফান্ড আসবে না। পৌরসভার কাউন্সিলর ঠিক যে অভিযোগ ডক্টর চন্দ্র করছেন, অর্থাৎ সেই প্রিকশন, সেই সচেতনতার জায়গার অভাব রয়েছে, আপনি লক্ষ্য করেছেন? আপনি প্রথমে শুরু করেছিলেন সরকার জোর কদমে নেমে পড়েছে। আমি প্রথম প্রশ্ন করি, সরকারের কদমে জোর আছে কিনা? আমি বলছি দেখবেন আর কয়েকদিনের মধ্যেই আমাদের ডেপুটি মেয়র স্বাস্থ্যের দায়িত্বে আছেন, তিনি বলবেন যে আমরা ড্রোন ওড়াচ্ছি শহরে, আমরা ড্রোন ওড়াচ্ছি। এই যে সচেতনতা কি? আজকে যেটা আমরা আলোচনা করছি সেটাও সচেতনতা। সত্যি আমরা সচেতন হই না, কিন্তু সরকারও কি সচেতন হয়? সরকারের কি এই মাথা ব্যথা আছে কটা লোক ডেঙ্গুতে যাবে, কটা লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হবে, সেটা নিয়ে আছে? আমি বলছি যে দেখুন, এই ভগবান না করুন ডেঙ্গু আপনার হোক, কিন্তু মনে মনে চাই হলে ভালোই হয়। হ্যাঁ, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি ডাক্তারের ভেতরের ইন্টারপ্রিটেশন নিয়ে লড়াই করলেন। আপনারা তো উকিল, আপনারা দুটো উকিল একটা সংবিধানে দুজন মুখোমুখি দাঁড়িয়ে লড়েন, সেখানে ডাক্তারদের ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যা নিয়ে আপনি লড়াই করতে লাগলেন। কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা এটা মানুষকে বলি যে আমরা যেটা পারি, সরকার যদি নাও করে, আমরা তো এটা পারি যে আমার ছাদে যাতে জল না জমে, আমার পাড়ায় যাতে জল না জমে, আমার
পাড়ায় আবার বাথরুমে যাতে জল না যাবে, যেখানে সচেতন, ঠিক যে কথা এইটুকু বলছেন, যদি আমরা করি নজরদারি কি চোখে পড়ছে? কেন্দ্রীয় হ্যাঁ, কাছে যে রিপোর্টটা যে কথা আপনি পাঠাবে, বলছেন, এই নজরদারি কি চোখে পড়ছে আপনার? না না, নজরদারি বলে কিছু নেই, সরকার বলে কিছুই নেই। ডাক্তার খুন হয়ে যায় হসপিটালের ভেতরে, সেখানে আপনি বলছেন ডাক্তারদের ব্যবস্থা করে তারা এটা করবে বা সরকার করবে। আমি এক লাইন বলি, আমি এক লাইন বলি, শোনো না, আমি বলি এই যে পোর্টালের সংখ্যাটা তুলতে পারে না যারা, তারা ব্যবস্থা নেবে, এটা কি করে সম্ভব? আমি বলছি ডাক্তার, আমি আরজিকর ঘটনার পরে দেখেছি যে ডাক্তাররা সবাই সচেতন এবং ডাক্তাররা কেউই মানে সরকারের কথাই চলে বলে আমার মনে হয় হচ্ছিল না। এখন যদি তাই না চলে তাহলে স্বাস্থ্য মন্ত্রক থেকে তো পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রক তো ডাক্তাররাই থাকে, ডাক্তাররাই কন্ট্রোল করে, তারা কেন পাঠায় না? তোমার ডাক্তার আমার ডাক্তার বলে কি? তাহলে ডাক্তারদের মেরুদণ্ড নেই, তাহলে ডাক্তারদের মেরুদণ্ড নেই, তাহলে মেরুদণ্ড সেক্রেটারি কোনো ডাক্তার নয়। মনিরা তুমি শিক্ষিত মানুষ, হেলথ সেক্রেটারি কোনো ডাক্তার নয়। আপনি একটা বেসিক জায়গায় গন্ডগোল করছেন। আপনি যে কথা বলছেন ব্যক্তি বিষয়টা নয়, এটা তো এই যে স্বাস্থ্য দপ্তরের কথা বলেছেন, তো সরকারের সংস্থা, সেখানে তো সরকারের দায় থাকবে ওই তথ্যটা পাঠানো। সরকারের দপ্তর উনি একটা বেসিক এই নিয়ে সোচ্চার হবেন না কেন? উনি একটা বেসিক ব্যাপারে গন্ডগোল করছেন। ডাক্তারদের মধ্যে সন্দীপ ঘোষ আছে, না ফান্ডা আসছে, ডাক্তারদের মধ্যে সন্দীপ ঘোষ আছে, পার্টি করে রাজনৈতিক দিকে চলে যাচ্ছে। না বিষয়টা শুনুন, দু ধরনের ডাক্তার আছে, ডক্টর ঘোষ বলতে চাইছেন, আমি সবাইকে, হ্যাঁ ডক্টর ঘোষ ডাইরেক্ট পলিটিক্স করবে। আচ্ছা আমরা ডাক্তার পলিটিক্স করতে পারে না, আচ্ছা আমরা কিন্তু ডেঙ্গু সচেতনতা নিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু প্রত্যেক হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট যে ক্লিনিক্স আছে সেখানকার ডাটাগুলো কিন্তু আমরা রেগুলার পাঠাই। এই যে আজকে ঝিলম যে বললো যে কথাটা, যে প্রত্যেক জেলা ভিত্তিক তথ্যটা, সেটা নিশ্চয়ই আমরা বিভিন্ন ডাটা থেকে কালেকশন করেই পেয়েছে। তো এবার তারপর ডাটাগুলো কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা মোটামুটি আমরা প্রত্যেক হাসপাতালে যেগুলো পাই, আমাদের কিন্তু উইকলি রিপোর্টিং করতে হয় যে ডেঙ্গু NS1 কত পজিটিভ, IgM পজিটিভ। এবার একটা টেস্টের কথা বলি, যে আপনারা কিন্তু টেস্টটা সঠিকভাবে করবেন, এটাকে হালকাভাবে নেবেন না, যে প্রথম 2-3 দিন জ্বরের মধ্যে কিন্তু NS1 অ্যান্টিজেনটা টেস্ট করে নেবেন, আরও যদি 7 দিন পেরিয়ে যায় তখন কিন্তু IgM করবেন। এবং সঠিক টেস্টটা যে IgM যখন করার কথা তখন NS1 করবেন না, বা প্রথম 2-3 দিনের জ্বরে IgM করবেন না, তাহলে কিন্তু ভুল রিপোর্ট পাবেন। এবং যাদের পূর্ববর্তীকালে ডেঙ্গু হয়ে গেছে তাদের কিন্তু আরেকটু সতর্ক থাকতে হবে, কারণ ডেঙ্গুর যে কমপ্লিকেশনসগুলি হয় এগুলো কিন্তু যাদের ডেঙ্গু একবার হয়ে গেছে সেকেন্ড টাইম যাদের হবে তাদের কিন্তু কমপ্লিকেশনগুলো আর একটু আর্লি হতে পারে। এটা যেরকম কমপ্লিকেশন বলতে ডক্টর ঘোষ ঠিক যে কথা বলছেন যে সমস্ত তথ্য ডাক্তাররা দিচ্ছেন, তাহলে সমস্ত তথ্য যখন দিচ্ছে তাহলে কেন্দ্রের কাছে সেই তথ্য পৌঁছচ্ছে না কেন? প্রতিটা রাজ্য দিচ্ছে, বাংলাটাই কেন পাওয়া যাচ্ছে না? বাংলা থেকেই কেন তথ্য যাচ্ছে না? এই প্রশ্নটা তো থাকছে। বর্ষা নামতেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এক মাসে 1000 জন আক্রান্ত রাজ্যে, যেখানে কলকাতায় সংখ্যাটা বেড়ে হয়েছে 176। এ নিয়ে অবশ্যই ডেঙ্গি নিয়ে তথ্য দিচ্ছে না রাজ্য সরকার, রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছেছে, কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। চিকিৎসক অর্চনা মজুমদার এবং কৌশিক বিশ্বাস কি বলছেন শুনুন। রাজ্যের যেটা দুশ্চিন্তার কারণ, যেটা আমাদের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলে আমাদের খুব জরুরি, সেটাকে তার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা না নিয়ে আমরা ঘটনাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা, এটা দুর্ভাগ্যজনক কেবল নয়, এটা নিয়ে আমাদের অতি সত্বর সমস্ত ডাক্তার এবং মেডিকেল সেক্টরের প্রত্যেককে উদ্যোগী হয়ে আমাদের যাতে কোনো জল না জমে, যাতে কোনো ডেঙ্গু আক্রমণ আমরা কিভাবে কতটা কম করতে পারি, তার জন্য কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার, সরকারের তরফে কি দরকার, এবং জ্বর হলেই ডাক্তারকে দেখানো, এই জিনিসগুলো আমাদের সচেতন করা এবং সঠিক চিকিৎসা করলে অন্তত বাড়িতে মশারি লাগানো, এইগুলো যদি করা হয় তাহলে অন্তত আমরা ঘটনাটা আমার যার লেভেলে আমরা কমাতে পারবো। ডেঙ্গুর সম্বন্ধে আমরা নিজেরা সচেতন নয়, রাজ্যের যে দায়িত্ব রাজ্য সেটা করতে পারছে না, এটা একবারে অনিচ্ছা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি। রাজ্য সরকারের উদ্যোগে এবং কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভার উদ্যোগে এই বছরের শুরু থেকে খুব ভালো কাজ হওয়ার জন্য এই বছর কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃহত্তর কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে, এবং এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাপ্য। যথাসময় যথা জায়গায় নিশ্চিত করেই রাজ্য সরকার তাদের রিপোর্টগুলো পাঠাবেন। এই বছরে পশ্চিমবঙ্গে ডেঙ্গু সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে রয়েছে। সেটা হয়েছে এই বছরের জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু ডেঙ্গুর প্রিভেনশনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এই বর্ষার সময় 16 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে ডেঙ্গুর প্রকোপ শুধু ভারতবর্ষ জুড়ে না, এই পুরো বলয় সাউথ ইস্ট এশিয়াতেই বাড়ে, কিন্তু এই বছর আমাদের রাজ্যে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
প্রতি বছরই ডেঙ্গি নিয়ে আমরা আলোচনা করি, ডেঙ্গির প্রকোপ বাড়ছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা, কিন্তু এবার সেটা নাকি গত বছরের তুলনায় আরও বাড়তে পারে। যেরকম আমার সঙ্গে ডক্টর ঘোষ রয়েছেন, ডক্টর ঘোষ ঠিক যেরকম বলছিলেন যে সচেতনতা কোথায় কোথায়, প্রিকশনটা আরও কতটা জোরদার করতে হবে। সচেতনতা তো যেটা আছে আমাদের ব্যক্তিগত, যেটা যে বাইরে বেরোলে ফুল হাতা জামা পরে বেরোবেন, মোজা পরবেন দিনের বেলা, এবং যারা বিশেষ করে একতলাতে কাজ করেন তাদের আরও একটু সতর্ক থাকতে হবে। যারা একতলায় অফিস করেন বা কোনো দোকান আছে কিছু আছে, এখানে কিন্তু মশার প্রকোপ বেশি, তাদের একটু সতর্ক থাকতে হবে। দিনের বেলা একটুখানি মোজা পরবেন বা আশপাশটা একটু স্প্রে করে নেবেন, এবং বাড়িতে থাকলেও বাড়িতেও যদি একতলায় থাকেন একতলার ঘরগুলো এবং আশপাশের জমা জল, বারবার বলা, জমা জলেই কিন্তু ডেঙ্গু মশা জন্মায়। সেই জলগুলো নিয়মিত পরিষ্কার করবেন, যে আজকে পরিষ্কার করেন, এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টি ফোরকাস্ট আছে, এবং আশা করি এই নভেম্বর পর্যন্ত এরকম মাঝে মাঝে বৃষ্টি চলবে। তো সুতরাং এই সময়টা অবশ্যই সতর্ক থাকবেন। এবং বারবার বলছি, ডেঙ্গুর যে লক্ষণ যেগুলো আছে, তীব্র জ্বর, তার সঙ্গে মাথা ব্যথা, গা বমি ইত্যাদিগুলো কিন্তু টিপিক্যাল জ্বরে ডেঙ্গুর লক্ষণ। এগুলো এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জা হচ্ছেন, ডক্টর চন্দ্র যেরকম বলেছেন, কিন্তু ইনফ্লুয়েঞ্জার থেকে একে মেনলি ডিফারেন্সিয়েট করবেন। মাংসপেশিতে ব্যথা বা প্রচণ্ড পেটে ব্যথা, গা বমি, চোখের পিছনে ব্যথা, এই লক্ষণগুলো হলে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন এবং রক্ত পরীক্ষা করবেন। একদম ঠিক। বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, আমি একবার ডক্টর চন্দ্রর কাছে যাব, যে ডক্টর ঘোষ বলছিলেন যে সমস্ত তথ্য স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়, কিন্তু ডক্টর চন্দ্র এখানেই তো প্রশ্ন, যদি সমস্ত তথ্য দেওয়া হয় তাহলে কেন্দ্রের কাছে সেই তথ্য পৌঁছচ্ছে না কেন? এই প্রশ্নটা তো আমারও, যে প্রথম কথা হচ্ছে যে এগুলো, এই অসুখগুলো, এগুলোকে তো বলা হয় কমিউনিকেবল ডিজিজ, এবং এগুলো হচ্ছে যে প্রতিরোধযোগ্য অসুখ। তাহলে যদি প্রপারলি যদি পরিসংখ্যান ঠিকমতো ঠিক জায়গায় প্লেস করা যায়, তাহলে মানুষের অ্যাওয়ারনেস বাড়বে, গভর্নমেন্ট স্তরে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসবে। এই জিনিসটা গোপন করার কিন্তু কোনো মানেই হয় না। যেমন কোভিডের ক্ষেত্রে গোপন করার চেষ্টা হয়েছে, এর আগেও ডেঙ্গুর ক্ষেত্রে গোপন করার চেষ্টা হয়েছে, এবং সেই জিনিসের পুনরাবৃত্তি কিন্তু আবারও 2025 সালেও দেখা যাচ্ছে যে এটা করবেন না। যে ডেঙ্গু হলে লিখবেন যে ডেথ ডিউ টু, বা যদি কিছু কোনো মৃত্যু হয়, আগে আমরা দেখেছি যে ডেঙ্গু ডিউ টু ডেঙ্গু ফিভার, এটা লেখা যাবে না, বা ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমারেজিক ফিভার, এসব লেখা যাবে না। ফলে মেডিকেল এথিক্স বলছে কিন্তু যে একজন ডাক্তার, সে যদি ডেঙ্গু পায় তাকে ডেঙ্গু লিখতে হবে, যদি ম্যালেরিয়া পায় তাকে ম্যালেরিয়া লিখতে হবে। এবার সরকারের দায়িত্ব সেই পরিসংখ্যানটাকে সাম আপ করে সেটা সেন্ট্রাল পোর্টালে, ভেক্টর কন্ট্রোল ডিজিজ প্রোগ্রামের যে পোর্টাল আছে, সেই পোর্টালে সেটাকে দেওয়া। না, একটা জিনিস তো মানে ওনার সঙ্গে আমি একমত, যে যেগুলো হচ্ছে সেগুলোই, যে ডেঙ্গু হচ্ছে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না, ডেঙ্গুর করোনায় মরছে কিন্তু দিচ্ছেন উনি যে বলছেন, কিন্তু এগুলো ডাক্তাররাই করেন, ডাক্তারই তো সার্টিফাই সই করেন। এবারে বলতে চাইছি যে হয়তো পলিটিক্যাল প্রেশারে তিনি করছেন না, সেটা তো বলা যাবে না। আমি একজন দেখব, একজন ডাক্তার সার্টিফাই করলো ডেঙ্গু হয়েছে কি হয়নি, ফলে এবং অনেক ডাক্তারের কাছেই শুনছি যে স্বাভাবিক প্রক্রিয়া হবে, কিন্তু সতর্ক করলে এটা রিডিউস করা যাবে। কিন্তু আমি এন্ড অফ দ্য ডে আমি বলবো যে পপুলেশন গ্রোথটা কিন্তু একটা মারাত্মক জিনিস, যার জন্য কিন্তু শুধু ডেঙ্গু না, অনেক কিছু জিনিস থেকে আমরা যদি পপুলেশন গ্রোথটা রিডিউস করা যায়, অনেকটাই সুরাহা হবে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের একটা বলা উচিত। আমি জানি হিন্দু মুসলমান, আমি বলছি পপুলেশন গ্রোথ কমাতে গেলে তোমাদের ওই একজন আছেন, মন্ত্রী আছেন, যিনি বলেছেন আমি হাম দো হামারা দো নীতি মানবো না, হাম দো হামারা চে, আমি তার নামও করিনি, হিন্দু মুসলমান কথা বলছি। এক মিনিট দাঁড়াও, আমি বলছি যে এই যে রিপোর্ট লুকোনোটা এই সরকারের একটা জেনেটিক প্রবলেম, এই সরকারের একটা জেনেটিক প্রবলেম। তারা এনসিআরবিতে ক্রাইম রিপোর্ট দেয় না, এই করোনার সময় তারা মৃত্যুর রিপোর্ট দেয় না, আক্রান্তের রিপোর্ট দেয় না, তারা এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ারও রিপোর্ট দেয় না। এটা এই সরকারের জেনেটিক প্রবলেম। তারা সমস্তটাই চাপা দিতে চায়, যেমন পার্থর ঘরের টাকা অর্পিতা। এছাড়া কি বলবো? জনসংখ্যা বৃদ্ধি কোনোদিন কোনো রোগের কারণ হতে পারে না। জনসংখ্যা হচ্ছে একটা দেশের সম্পদ। ফলে এখানে একটা এত বড় একটা মিডিয়াতে এই আলোচনাটা আমার মনে হয় অত্যন্ত অপ্রাসঙ্গিক, এবং ডেঙ্গু হবে কি হবে না এটা পপুলেশন গ্রোথের সঙ্গে রিলেটেড। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ, অর্থাৎ আমি আপনি যেটা চাই, এই ডেঙ্গি নিয়ে সরকার আমাদের পাশে থাকুক, যথাযথ সেই ব্যবস্থা নেই। কিন্তু প্রশ্ন এখানেও, সেই ব্যবস্থা কি সরকার নেয়?